প্রিয় শ্রোতা, আমাদের এই অডিও গল্পটি শোনার জন্য আপনাকে স্বাগত। গল্পের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং প্রতিটি সূক্ষ্ম শব্দের উপভোগ করার জন্য আমরা আপনাকে হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এতে করে আপনি গল্পের গভীরতা এবং এর পরিবেশনা আরও ভালো অনুভব করতে পারবেন। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, প্রত্যেক সপ্তাহের মতো আমি ফ্যান্টম নিয়ে চলে এসেছি আরও একটি ভৌতিক গল্প নিয়ে আপনাদের জন্য। আজকের গল্পের নাম হলো লোকটা কে ছিল। গল্পের শুরুতে বলে রাখি, গল্পটি 2 কলম কিশোর গল্প সংকলন 1428 বঙ্গাব্দে অনলাইন পূজাবার্ষিকীতে বেরিয়েছিল। গল্পটি লিখেছেন সৃজিত মিত্র এবং প্রত্যেকবারের মতো এবারেও বলে রাখি, গল্পের সাথে বাস্তবের যদি কোনো মিল থেকে থাকে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি কোইন্সিডেন্স। আমরা সন্দেহের ছায়া কোনো রকম সুপারস্টিশন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিই না। শুরু হচ্ছে লোকটা কে ছিল। এই কাহিনী বর্তমান যুগের নয়, 70-80 দশকে, যখন মোবাইল ইন্টারনেট শব্দগুলির সঙ্গে কেউ পরিচিত ছিলেন না। এই কাহিনীর পাত্রপাত্রীরা তখন বিরাজ করতেন। এই ঘটনার সময়কাল 1973 সাল। কালো আকাশের বুকে তীব্র নীল আলোর শাখা প্রশাখা ছড়িয়ে পড়তেই 2 হাতে অনিতাকে আঁকড়ে ধরে তার বুকে মুখ গুজে দিল মালা। কয়েক সেকেন্ড পরেই প্রচণ্ড কর্কর শব্দ। মালার ছোট্ট শরীরটা থরথর করে কেঁপে উঠল। অনিতাকে জড়িয়ে রেখেই মালা কোনো মতে বলল, উফ, এই একটা জিনিসকেই আমার ভীষণ ভয় লাগে। অনিতা আর মালা পরস্পর মাসতুতো বোন। এদের জীবনে একটা ইতিহাস আছে। অনিতার বয়স 1 বছর পূর্ণ হওয়ারও আগে তার বাবা মায়ের মধ্যে এক বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং ফলস্বরূপ শিশু অনিতাকে নিয়ে তার মা সতীরানী বসু স্বামীর থেকে আলাদা হয়ে মেদিনীপুর টাউনে তার দিদি জামাইবাবুর কাছে আশ্রয় পান। 8 বছর সেখানে জামাইবাবুর সাথে হাতে হাত মিলিয়ে সাফল্যের সঙ্গে কয়লা খনি চালাবার পর সতীরানী জীবনের সব থেকে বড় বিপর্যয়টা ঘটে গেল। সেটা 1967। এক ভয়ঙ্কর মোটর দুর্ঘটনায় তার দিদি আর জামাইবাবু একসঙ্গে মারা গেল। ফলত নিজের মেয়ে অনিতার সঙ্গে মৃত দিদি জামাইবাবুর 2 অনাথ ছেলে মেয়ে রঞ্জন ওরফে রকি আর মালবিকা ওরফে মালার সব দায়িত্ব এসে পড়ল সতীরানীর কাঁধে। তখন সতীরানী 3 জনকে নিয়েই কলকাতায় ফিরে বালিগঞ্জে বাড়ি কিনে বাসবাস শুরু করলেন। এরপর কেটে গেছে 6টা বছর। এখন এই 1973-এ রঞ্জনের বয়স 19, অনিতার 15 আর মালার 13। রঞ্জন সতীরানীকে মাসি বলে সম্বোধন করলেও মালা তাকে মা বলেই ডাকে। মেদিনীপুরে বছরখানেক থাকার পরেই স্বামীর সঙ্গে সতীরানীর অবশ্যই মিটমাট হয়ে গেছিল, কিন্তু যেহেতু তার স্বামী ভদ্রলোকটি সেই সময় সতীরানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করে এক প্রকার অবৈধভাবেই আরও একটি দ্বার পরিগ্রহ করে ফেলেছেন এবং তার ওরসে দ্বিতীয় স্ত্রীর গর্ভে একটি সন্তানের জন্ম হয়ে গেছে, তাই তার সঙ্গে থাকা আর সতীরানীর পক্ষে সম্ভব ছিল না। তবে তিনি স্বামী এবং তার দ্বিতীয় পক্ষের সঙ্গে একটি সুস্থ বোঝাপড়া করে ফেললেন। ফলত স্বামী ব্যক্তিটি কলকাতায় এসে সতীরানীর কাছেই ওঠে। অনিতার মতো মালাও তাকে বাবা বলেই ডাকে আর রঞ্জন ডাকে মেশো বলে। আজ শনিবার। অনিতার ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ ছিল। ইংলিশ মিডিয়ামে পড়তে মালার ঘোর আপত্তি ছিল, তাই মালা বাংলা মিডিয়ামেই পড়ত।
মালার বাংলা মিডিয়াম স্কুল খোলা থাকলেও মর্নিং সেকশন হওয়ার দরুন সে দুপুরবেলায় ফিরে এসেছে। তারপর এই জুলাই মাসের বিকেলে দুজনে বাড়ি থেকে খানিকটা দূরে একটা লাইব্রেরিতে যাচ্ছিল। মাঝ রাস্তাতেই চারদিক অন্ধকার করে প্রচণ্ড ঝড় উঠল, আর সেই সঙ্গে সাথে সাথে বাজ পড়া শুরু হতেই দুজনে দিকবিদিক জ্ঞানহারা হয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় যে এসে পড়েছে তা তারা নিজেরাও বুঝতে পারছে না। এখন ঝড় আর বাজ পড়ার সঙ্গে তুমুল বৃষ্টি পড়ছে। ভিজে সপসপে হয়ে একটা বড় গাছের তলায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দুই বোন। অনিতার গোল গলা সুতির টি শার্ট আর টেরিক্টের ফুল প্যান্ট ভিজে একসা, আর মালার ফ্রক তো গায়ের সঙ্গে পুরো লিপটে গেছে। ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে দুজনে। মালাকে বুকে চেপে ধরে রেখে অনিতা বলে উঠল, আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। কি করি এখন বল দেখি? এই ঝড় বৃষ্টি কখন থামবে কে জানে। ও, একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কে বলবে সবেমাত্র 5:30 বেজেছে? আমার ভীষণ ভয় করছে রে দিদি। বাড়ি ফিরতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবো, ঠিক পারবো। ভয় পাস না। এ আর কতক্ষণ চলবে? বৃষ্টি থামলেই অনিতার কথা শেষ হওয়ার আগেই আবার প্রচণ্ড শব্দে বাজ পড়ল। মালা দ্বিগুণ ধরে তাকে জড়িয়ে ধরল, চিৎকার করে বলল, ওরে বাবা রে! অনিতা অস্থির হয়ে বলে উঠল, না, শোন, এখানে থাকা চলবে না। বাজের মধ্যে গাছের তলায় দাঁড়ানো সব থেকে বিপজ্জনক। তার চাইতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা অনেক ভালো। দুজনে গাছের কাছ থেকে সরে রাস্তার ধার ঘেঁষে দাঁড়ালো। চারদিক প্রচণ্ড হাওয়ার ধাক্কায় ভালো করে দাঁড়ানো যাচ্ছে না। তার মধ্যে অনিতা আন্দাজ করার চেষ্টা করলো তারা কোথায় আছে। জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে ঝোপ ঝাড় মাঠ, বাড়িঘরের চিহ্ন মাত্র নেই। অনিতা খুব আশ্চর্য হয়ে গেল। এই বোন, এ কোথায় এসে পড়লাম? খুব বেশিক্ষণ তো দৌড়ইনি আমরা। এইটুকু সময়ের মধ্যে কত দূরে এসে পড়তে পারি? আমারও তো অবাক লাগছে। খুব বেশি দূর আসা তো সম্ভব নয় আমাদের পক্ষে। আর বাড়ির কাছাকাছি এত নির্জন জায়গা আছে বলেও তো শুনিনি কখনো। একটা বাড়িও চোখে পড়ছে না। হঠাৎই বিদ্যুৎ চমকালো। শিউরে উঠল মালা, কিন্তু চোখ বুঝতে পারল না, কারণ বিদ্যুতের আলোয় তার চোখ পড়ে গেছে খানিকটা দূরে গাছপালার ফাঁকে একটা ছোট্ট একতলা বাড়ির ওপরে। দিদি, ওই দেখ একটা বাড়ি ওই দিকটায়। আমিও দেখেছি একতলা বাড়ি। চল। ছোট বোনের হাত ধরে অনিতা দৌড় মারল। এখন তবে কেউ থাকলেই ভালো, আশ্রয় তো পাওয়া যাবে। না থাকলেও কার্নিশের নিচে দাঁড়িয়ে তো থাকা যাবে। একতলা বাড়িটার চারদিকে খানিকটা জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। এককালে বোধহয় বাগান গোছের কিছু ছিল, এখন সেটাই আগাছার জঙ্গল। সেসব মারিয়ে দৌড়াতে দৌড়াতে দুজনে বাড়িটার সামনে পৌঁছলো। বহু পুরনো বাড়ি, প্রায় ভগ্নদশা। পলেস্তারা উঠে গিয়ে ইটগুলো সব যেন দাঁত বার করে আছে। বট অশ্বত্থের শেকড় যেখানে সেখানে বিলবিল করছে। তবে ফাট ধরা কাঠের দরজায় তালা দেওয়া নেই দেখে আশা হলো দুজনের। যদিও হাত দিয়ে ঠেলে বুঝলো সেটা ভেতর থেকে বন্ধ। অনিতা কড়া নাড়ল, কোনো সাড়া নেই। জোরে জোরে কড়া নাড়তে লাগলো অনিতা, তাও কারোর কোনো সাড়া পাওয়া গেল না। ভেতরে কেউ নেই নাকি রে? কিংবা এই ঝড় বৃষ্টিতে শুনতে পাচ্ছে না হয়তো। অনিতা একবার জোরে জোরে ধাক্কা দিতে লাগলো দরজায়। বেশ কয়েকবার জোরে ধাক্কা দিতেই একটা জোর শব্দ করে দরজার পাল্লা দুটো ভেতর দিকে খুলে গেল। পড়ে যেতে যেতেও কোনো মতে তাল সামলালো অনিতা। ভেতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখবার উপায় নেই। তবে বোনের হাত ধরে পায়ে পায়ে ভেতরে ঢুকে পড়ল অনিতা। দিদি রে, কিছু তো দেখতে পাচ্ছি না। এটা কার বাড়ি? কি করে বলবো বল? এ জায়গাটার নাম কি? কার বাড়ি এটা?
কিছুই তো জানা নেই, তবে বাইরের দুর্যোগের হাত থেকে যে রক্ষা পাওয়া গেছে সেটাই যা বাঁচোয়া। দরজাটা খোলাই ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকালো। মুহূর্তে সেই আলোয় দুজনে দেখলো যে জায়গাটায় তারা দাঁড়িয়ে আছে সেটা একটা দালান মতো, আর সামনে একটা ঘরের দরজা। দুজনে সেই ঘরটার দিকেই এগোলো। দরজায় ঠেলা দিতেই একটা ক্যাঁচ শব্দ তুলে সেটা খুলে গেল, আর তারপরেই পেছন থেকে জোর ধাক্কা খেয়ে ঘরের মধ্যে হুমড়ি খেয়ে পড়লো দুজনে। কে কে তোমরা? একটা রক্ত জল করা স্বর। মেঝেতে পড়ে থাকা অনিতা আর মালার সামনে দরজা আঁকলে দাঁড়িয়ে থাকা কেউ একজন প্রশ্নটা করেছে। মুখ দেখবার উপায় নেই। লোকটার হাতে জ্বলন্ত টর্চ। সেই আলোয় দুজনের চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তবে গলার স্বরে বোঝা যাচ্ছে প্রশ্নকারী একজন পুরুষ। উত্তর দিচ্ছ না কেন? বলো, কে তোমরা? আমরা হ্যাঁ, কোত্থেকে এসেছো? কি চাও? তাড়াতাড়ি বলো, নইলে মরবে। টর্চের আলোটা অন্য হাতের ওপর ফেলল লোকটা। দুই বোন সবে দেখল সে হাতে ধরা আছে একটা পিস্তল, সোজা তাদের দিকেই তাক করা। কি করছেন? সরানোটা। অনিতা সবে বলল। মালা পিস্তল দেখে ভয় কেঁপে উঠেছিল। তার বাঁ হাতটা নড়ে গিয়ে কিছুতে যেন লাগলো একটা চটের ব্যাগের মতো কিছু, তার মধ্যে কী সব যেন আছে। হাত লেগে ভেতর থেকে একটা সরসর শব্দ হলো, আর মালা তার হাতে ছোট্ট ছোট্ট মটর দানার মতো কিছু স্পর্শ অনুভব করলো। হেই, ওখানে হাত দিবি না, একদম হাত দিবি না। হাত ছাড়া, এখনই হাত ছাড়া বলছি। লোকটা গর্জে উঠল। মালা হাত সরিয়ে নিল, তারপর পিস্তলের তোয়াক্কা না করেই উঠে দাঁড়ালো। দেখা দেখি অনিতাও। হাতটা দেখা দেখি আমাকে। একটাও যদি জিনিস নিয়েছিস তো তোদের দুটোকেই। বলতে বলতে লোকটা ঘরের কোণে সরে গিয়ে একটা লাইটার জেলে মোমবাতি ধরালো, টর্চটা নিভিয়ে দিল। এবার দুই বোন দেখতে পেল মাঝারি মাপের ঘর, রীতিমতো নোংরা ধুলোয় ভরা। আসবাবপত্র বলতে কয়েকটা হাতল ভাঙা পায়া ভাঙা কাঠের চেয়ার আর একটা জিরন কাঠের টেবিল, সেগুলোর উপরে ধুলো জমে আছে। দেওয়াল এবং ছাদে মোটা ঝুল আর মাকড়সার জাল। যে জায়গাটায় সে বসেছিল সেখানে মেঝেতে একটা একটা পুরনো রং চটা চাদর পাতা। তারই একপাশে একটা চটের ব্যাগ, যার উপরে মালার হাত পড়েছিল। ব্যাগের ভেতর থেকে একটা লাল কাপড়ের থলি বেরিয়ে পড়েছে, যার মুখটা খোলা, আর সেই খোলা মুখ দিয়ে কয়েকটা মটর দানার মতো জিনিস বেরিয়ে এসে চাদরের উপর ছড়িয়ে গেছে। এই মোমবাতির টিমটিমে আলোতেও সেগুলো বেশ ঝলমল করছে। ওগুলো কি এত ঝলমলে? হিরে? এই, ওদিকে একদম তাকাবি না, ওগুলো সব আমার জিনিস। চোখ সরিয়ে নিল মালা, তারপর তাকালো লোকটার দিকে। মোটামুটি লম্বা, তোবড়ানো মুখে প্রায় 3 দিনের না কামানো গোঁফদাড়ি, গায়ের রং তামাটে ফর্সা, কোকড়ানো চুল উস্কো খুস্কো হয়ে গেছে, চোখে সতর্ক দৃষ্টি। পরনে একটা সাদা কালো ডোরা কাটা শার্ট আর কালো চাপা প্যান্ট। জামা প্যান্ট কোঁচকানো আর নোংরা। মালা খুব শান্তভাবে বলল, আপনার জিনিসে আমাদের কোনো আগ্রহ নেই। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে না, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এই বাড়িটা দেখতে পেয়ে সাহায্য চাইতে এসেছিলাম। বৃষ্টি থামলেই চলে যাব। বাইরে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে? জ্বালাকি করছিস আমার সঙ্গে? আমাদের কথা বিশ্বাস না হলে আপনি নিজেই দেখে নিন বাইরে সত্যিই ঝড় বৃষ্টি হচ্ছে কিনা। লোকটা একবার দরজার দিকে তাকালো, পিস্তলটা তাদের দিকে তাক করে রেখেই তারপর আবার মুখ ফিরিয়ে নিয়ে বলল, না, বাইরে কোনো ঝড় বৃষ্টির শব্দ নেই তো। তোরা বাজে কথা বলছিস। ঠিক করে বল, তোরা কে? কে তোদের পাঠিয়েছে? পুলিশ? আমাদের দেখে মনে হচ্ছে আমরা পুলিশের লোক। আমি 15 আর ও 13। এই বয়সে নিশ্চয়ই কেউ পুলিশে জয়েন করে না। তবুও লোকটা সন্দেহের চোখে দুজনকে দেখতে লাগলো।
আমরা সত্যি কথাই বলছি, এখন বিশ্বাস করা আর না করা আপনার হাতে। প্লিজ আমাদের একটু বিশ্বাস করুন, বৃষ্টি থামলেই আমরা চলে যাব, বা এখনই চলে যাচ্ছি। সত্যিই তো বাইরে আর কোনো শব্দ পাচ্ছি না, বোধহয় থেমেই গেছে বৃষ্টি। কোথাও যেতে পারবি না তোরা, এখানেই থাকবি। তোদের ছেড়ে দিই আর তোরা বাইরে গিয়ে লোক ডেকে আনবি, পুলিশে খবর দিই, আমাকে ধরিয়ে দিবি। সেটা হচ্ছে না, তোদের আমি আয়, বেরিয়ে আয় ঘর থেকে। বলতে বলতে মোমবাতিটা তুলে নিল লোকটা। বাধ্য হয়ে অনিতা আর মালা ঘরের বাইরে এলো। লোকটা পিস্তল উঁচিয়ে রেখে ওদের দালানের একদম কোণের দিকে যেতে বলল। মোমবাতির আলোয় দেখা গেল সেদিকেও আরও একটা ঘর। দরজাটা শেকল তুলে বন্ধ। শেকল খুলে ভেতরে ঢোক দুটোয়। কেন এমন করছেন? প্লিজ আমাদের ছেড়ে দিন। অনেকক্ষণ বেরিয়েছি, বাড়িতে সবাই চিন্তা করছে। না, ঢোক বলছি। শুনছিলেন লোকটা কে ছিল বাই সৃজিত মিত্র। গল্পের ফার্স্ট পার্টটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনজনেদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এর নেক্সট পার্টটা আর একটি নতুন সপ্তাহে শনিবার ঠিক দুপুর 2টায় আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।